Welcome to 49 by C Thriller Club. It's highly suspicious. গল্পটির সত্য হিজিবিজি পাবলিকেশন দ্বারা সংরক্ষিত। ভুল ধারণায় বশবর্তিত হয়ে উদ্যত পিস্তল হাতে ঘুমন্ত স্ত্রীর দিকে তাক করতেই হঠাৎই জানলা দিয়ে আসা অন্য এক পিস্তলের গুলিতে বিছানায় লুটিয়ে পড়ল। আর তারপর নমস্কার, 49 বাই সি থ্রিলার ক্লাবের আজকের আড্ডায় আপনাদেরকে স্বাগত। আজকের গল্প লেখক দীপঙ্কর সাহার কলমে হত্যা ও তারপর। এই গল্পটি নেওয়া হয়েছে সপ্তকণিকা বই থেকে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প হত্যা ও তারপর। নয়নতারাকে আমি খুন করিনি, এই খাঁটি কথাটি কেউ কি বিশ্বাস করবে? জানি করবে না। পুলিশ তো নয়, ওদের প্রথম এবং শেষ সন্দেহের শিকার হব একমাত্র আমি। বিশেষ করে আমার অতীতকে তো জানে ওরা, এবং সেই জানার সুবাদে প্রথম আঙুলটা আমার দিকেই ওঠার কথা। আমি জানি লালবাজারের লোকদের পক্ষে এই রহস্যের পর্দা উন্মোচন করা সম্ভব নয়। সেই কাজটি করতে হবে এই আমাকে। তাই এই মুহূর্তে পালিয়ে যাওয়া ছাড়া আমার অন্য কোনো উপায় নেই। ঘটনার শুরু খুনের দিন বিকেল 3টে নাগাদ। অফিসের একটা জরুরি কাজ সেরে ফেরার কথা অফিসে। ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদনের কাছে। বলে রাখা দরকার যে এই ঘটনা অনেক দিনের পুরানো। তখন দ্রুত যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল আমাদের এই হলুদ ট্যাক্সি। একের পর এক মিটার ডাউন ট্যাক্সি হাওয়ায় উড়ে চলে যাচ্ছে। আমাকে এই মুহূর্তে ফিরতে হবে অফিসে, জরুরি কাজ আছে। প্রতিটি মুহূর্তের মূল্য এখন অনেক। দূর থেকে দেখতে পাচ্ছি দুটো ট্যাক্সি আসছে। প্রথমটার মিটার ডাউন, কিন্তু পরেরটা খালি বলেই মনে হচ্ছে। আমি ট্যাক্সিগুলোর দিকে একটু এগিয়ে যাই। একটু এগোতেই মিটার ডাউন ট্যাক্সিটা চকিতে একটা দৃশ্য দেখিয়ে উড়িয়ে চলে গেল আমার চোখের সামনে দিয়ে। মাত্র এক পলকের দেখা। কাকে দেখলাম? নয়নকে না, আমার নয়নতারাকে। কিন্তু এ তো একদম অবিশ্বাস্য। বিশ্বাস করা তো দূরের কথা, আমি এখনো ভাবতে পারছি না। সামনে দিয়ে কতগুলো খালি ট্যাক্সি চলে গেল জানি না। আমি দাঁড়িয়ে পড়লাম থ হয়ে। আমার নয়নকে আমি কতদিন বলেছি, এই শোনো, আমার এই বিদেশি কেতায় সাজানো ফ্ল্যাটে তোমায় ঠিক মানায় না, বুঝলে? তবে কিসে মানে? জিজ্ঞাসু চোখ তুলে নয়ন তাকিয়েছিল আমার দিকে। তোমাকে মানায় তুলসী মঞ্চের সামনে। তোমাকে ভালো লাগে প্রশস্ত শ্যামল দুই চোখের মাঝে যুক্ত করে দাঁড়িয়ে আছো দেখতে। নয়নতারা শুধু মিষ্টি হেসেছে। ওর হাসিতে আশ্বিনের নতুন ফোটা স্নিগ্ধ শিউলি ঝরে। কিন্তু আমার সেই নয়নকে আমি এই দৃশ্যে কেমন করে রাখি? দেখলাম নয়নতারা ঠোঁটে ঠোঁট রেখে বসে আছে একজন বলিষ্ঠ পুরুষ। নয়নের বেগুনি শাড়িটা ঠিকমতো পরিপাটি নেই। আমি কি ভুল দেখলাম? কিন্তু আজ সকালেই যে নয়ন বলেছিল, যদি ইচ্ছে করে মিথ্যে বলে থাকে, আমাকে যে অফিস ফিরতেই হবে এই মুহূর্তে। বেশ কিছুক্ষণের মধ্যেই একটা ট্যাক্সি পেয়ে ঝড়ের বেগে অফিস ফিরে এলাম। ফিরেই ফোনটা তুলে নেই। রিং হয়ে যাচ্ছে ক্রমাগত। আমি রিসিভারটা প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে ফাইলটা একজন সহকর্মীর হাতে গুজে অফিস ছেড়ে বাড়ির পথ ধরলাম। দরজায় ইয়ের লকটা আটকানো। চাবি দিয়ে দরজা খুলে দেখি ফ্ল্যাট ফাঁকা, কোথাও কেউ নেই। খালি ঘরময় পায়চারি করতে থাকি। আমার সিগারেট পুড়ে যেতে থাকে 2 আঙুলের মাঝখানে। একটা গোটা প্যাকেট প্রায় শেষ হতে চলেছে। এমন সময় ট্যাক্সির শব্দ কানে ভেসে এলো। ব্যালকনির দরজা বন্ধ। দ্রুত হাতে দরজা খুলে নিচের দিকে চোখ ফেলতেই দেখি একটা ট্যাক্সি পাশের মোড় দিয়ে বাঁক নিচ্ছে। চকিতে দেখতে পেলাম ট্যাক্সিতে একজন দীর্ঘদেহী বলিষ্ঠ পুরুষ। মুখটা দেখা গেল না। গায়ে একটা সাদা জামা,
একা বসে আছে পিছনের সিটে। একটু পরেই দরজা খুলে নয়ন ঢোকে। তুমি আজ এত সকাল সকাল? ওর মুখে হাসি, চোখের অপ্রস্তুত ভাবটা আমাকে অসময়ে ফিরতে দেখে না নিজের অপরাধ বোধটা লুকোবার প্রচেষ্টায় ঠিক বুঝতে পারি না। কোথায় গেছিলে? আমার গলার স্বর গম্ভীর। এই তো মিসেস কাপুরের ফ্ল্যাটে। তোমার সোয়েটারের জন্য একটা নতুন ডিজাইন নিয়ে এলাম। ব্যাগ থেকে উলের বল, কাটা ইত্যাদি বের করে পাশে রাখে নয়ন। আমি ভ্রু কুঁচকে বাথরুমে ঢুকে যাই। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বেরিয়ে এসে নয়নকে জানাই, এদিকে এসেছিলাম একটা কাজে, আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হতে পারে। একটু কিছু খেয়ে যাও, কফি করি? না, সময় নেই। দ্রুত পায়ে আমি ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে পড়ি। অফিস ফিরে এসে কোনো কাজ করা সম্ভব হলো না। অফিস ছেড়ে মুলারুজে ঢুকি, মস্তিষ্কের অস্থির যুদ্ধটা শান্ত করতে এবং সময় কাটাতে। বাড়ি ফেরার কথা ভাবতেই পারছি না, ঠান্ডা মাথায় ভাববার চেষ্টা করি। রবীন্দ্র সদনের কাছে যাকে ট্যাক্সিতে দেখলাম সেও দীর্ঘদেহী এবং বলিষ্ঠ। গায়ের জামাটা সাদা ছিল বলেই মনে হচ্ছে। এক পলকের দেখা, ঠিক মতো মনে পড়ছে না। বাড়ির সামনের মোড়ের ট্যাক্সিতে যাকে দেখলাম সেও দীর্ঘদেহী, বলিষ্ঠ এবং পরনে একই সাদা জামা। এগুলো আসলে কোনো প্রমাণ নয়, যুক্তি মাত্র। দুজনেই দীর্ঘদেহী, বলিষ্ঠ এবং পরনে সম্ভবত সাদা জামা। হতে পারে কাকতালীয় ব্যাপার, কিন্তু একদম খাপে খাপে মিলে যাচ্ছে, সেটাই সন্দেহ জাগায়। সবকিছুই এমনভাবে মিলে যাবার কথা নয়। আমি ভুল হলে দেখতাম কিছু না কিছু গোলমাল থেকেই যেত, এমনভাবে খাপে খাপ মিলে যেত না। সিঁড়িতে নয়নের চটির শব্দটা নিচ থেকে উঠে এসেছিল নাকি উপর থেকে নিচে নেমে এসেছিল মনে করতে পারছি না। মাথার মধ্যে গোটা ব্যাপারটা গোলমাল হয়ে আছে, কোনো স্পষ্ট আকৃতি খুঁজে পাচ্ছি না। রাত প্রায় 9:30 নাগাদ যখন বাড়ি ফিরলাম তখন আমার শরীরটা টলমল করছে। নয়ন বসে বসে একটা সোয়েটার বুনছে। একটানে ওটা ছুঁড়ে ফেলে দিয়ে মুখোমুখি প্রশ্ন রাখতে ইচ্ছে হলো, কিন্তু নিঃশব্দে পাশের ঘরে গিয়ে গায়ের পোশাক পাল্টে চুপচাপ রাতের খাবার খেয়ে নিলাম। নয়ন বেশ কয়েকবার প্রশ্ন করেছিল আমার শরীর খারাপ কিনা, কিন্তু আমার গম্ভীর মুখ দেখে আর বেশি দূর এগোয়নি। পাশের ঘরে গিয়ে আবার পায়চারি আর সিগারেট খাওয়ার ফাঁকে মন স্থির করেই ফেললাম। আলমারি খুলে আমার আগের দিনে 0.32টা খুঁজে বের করলাম অনেক দিন পর। লোড করে শোয়ার ঘরে গিয়ে দেখি নয়ন ঘুমিয়ে পড়েছে। ওকে জাগিয়ে মুখোমুখি প্রশ্ন করব, তারপর আমার 0.32 ঠান্ডা নলটা ওর বুকে ছুঁয়ে ট্রিগারে আঙুল রাখবো। ওকে জাগিয়ে তুলতে কাঁধে হাত রেখেছি। এমন সময় অন্ধকার ঘরে আমার ঘাড় ছুঁয়ে একটা বুলেট এসে ওর বুক ফুঁড়ে ঢুকে গেল। নয়ন চোখ মেলে একবার তাকায়, ওর দু চোখে একটা অসহায় করুণ দৃষ্টি। তারপর মাথাটা হেলে পড়ে এক পাশে। ছিটকে আসা রক্তে আমার পোশাক ভিজে চুপচুপ করছে। এক পলকের বিমূঢ়তা কাটিয়ে আমি ছুটে যাই দরজার দিকে। গল্পটির পরবর্তী অংশ বিজ্ঞাপন বিরতির পর। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক দীপঙ্কর সাহার কলমে হত্যা ও তারপর। গল্পটি প্রকাশিত হয়েছে হিজিবিজি পাবলিকেশনের দ্বারা সপ্তকণিকা বইয়ের মাধ্যমে। এই বইয়ের অন্যান্য গল্পগুলি পড়তে আপনারা ওনাদের দোকানে গিয়ে বইটি সংগ্রহ করতে পারেন। দোকানের অ্যাড্রেস হিজিবিজি পাবলিকেশন, 3/1 BL ঘোষ রোড, কলকাতা 57, PS বেলঘরিয়া, PO আরিয়াধা, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, ব্যারাকপুর ডিভিশন, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। অথবা বইটি অনলাইনে পারচেস করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। দেখি সিঁড়ি দিয়ে একটা দ্রুত পা শব্দ করে নেমে যাচ্ছে।
আমার রিভলভারটার সাথে সাথে গর্জন করে উঠল, কিন্তু কিন্তু অন্ধকারে আমার বোধহয় মিস ফায়ার হয়ে গেল। দ্রুত পায়ে নিচে নেমে এসে দেখি একটা ঘন নীল ফিয়াট গাড়ি বেগে বেরিয়ে গেল। নম্বরটা অন্ধকারে পড়তে পারলাম না। উপরে ছুটে এসে ভাবলাম থানায় একটা ফোন করি। রিসিভারটা তুলে দেখি কোনো শব্দ নেই, অর্থাৎ ফোনটা খারাপ হয়ে পড়ে আছে। তাহলে বিকেল বেলায় আমার ফোনটা বাজলো কি করে? রং নাম্বার। চকিতে একটা কথা মনে পড়ে গেল। রবীন্দ্র সদনের কাছে ট্যাক্সিতে যাকে দেখেছিলাম তার পরনে ছিল বেগুনি রঙের শাড়ি, আর নয়ন যখন উল হাতে নিয়ে ঘরে ফিরল ওর পরনে দেখলাম একটা লাল সাদা শাড়ি। শাড়ি পাল্টাবার সময় ও সুযোগ নিশ্চয়ই ও পায়নি, আর ওর জন্য তা প্রয়োজনই বা কি? নয়নের বেগুনি শাড়ি মাত্র একটাই, মাত্র কিছুদিন আগেই আমি কিনে দিয়েছি ওকে। দ্রুত হাতে আলমারিটা খুলে ফেলি। কাপড় চোপড় উল্টে পাল্টে একটা প্যাকেট উদ্ধার হয়। দেখে বোঝা গেল এখনো খোলা হয়নি প্যাকেটটা। তবু প্যাকেট ছিঁড়ে শাড়িটা বের করতে দেখা গেল একদম নিভাজ নতুন শাড়ি, এখনো ভাঙা হয়নি। তার মানে ভুলটা আমারই। মিথ্যেই আমি সন্দেহে জ্বলে পুড়ে মরছিলাম এতক্ষণ। আমি নয়নের কাছে ফিরে আসি, দু হাতে ওর মুখখানি তুলে নিই। একটা অসহায় আকুতি ফুটে উঠে ওর চোখ দুটো স্থির হয়ে গেছে। ওর হৃৎপিণ্ডের স্পন্দনে চিরকালের মতো প্রশান্তি নেমে এসেছে। শিথিল হাতে আমি ওর চোখের পাতা দুটি বুঝিয়ে দেই। মাথাটা সযত্নে নামিয়ে রাখি বালিশে। একটা তীব্র অনুশোচনায় আমার বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে। নয়নকে আমি সন্দেহ করলাম কি করে? কিন্তু নয়নকে খুন কে করতে পারে? ওর উপর কেউ রুষ্ট হতে পারে কিনা সন্দেহ আছে। চকিতে একটা কথা আমার মাথায় খেলে যায়, আমায় যদি কেউ খুন করতে এসে থাকে। একটা পুরনো ছবি ভেসে ওঠে চোখের সামনে। এক মুখ শৌখিন চাপধারী, সরু পাজামা, উঁচু কলার পাঞ্জাবি, বলিষ্ঠ শরীর। ছবিটা আমার। আমি তখন মেদিনীপুর কলেজের শেষ বর্ষের ছাত্র। সাল 1969। বাতাসে উত্তেজনা। লোকে কানাঘুষোয় বলে আমরা উগ্রবাদী, কিন্তু আমি জানি আমরা গুপ্তদল বিপ্লবের সক্রিয় সদস্য। আমাদের প্রধান ঘাঁটি শহরের বাইরে কবরখানার থেকে আধ মাইল পশ্চিমে একটা প্রায় ধসে পড়া মন্দির। অ্যাকশন 37-এর আগের রাত 2টো বেজে গেছে। খেয়ে ঘুমিয়ে পড়েছি। দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হলো। ঘুম ভেঙে ইন্সপেক্টরদের হাতে পড়লাম। থানায় এসে দেখি সোমেশ্বরও ধরা পড়েছে। অ্যাকশন 37-এর লিডার ছিল সোমেশ্বর। 2 নম্বরে আমার নাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আমাদের ঢোকানো হলো একটা গোপন সেলে। 2 জন পা ছড়িয়ে শোয়ার জায়গা হয় না। জানতে পারলাম দল নেতা মিহিরদা ধরা পড়েনি, শেষ মুহূর্তে পালাতে সক্ষম হয়েছে। সোমেশ্বর পালাতে গিয়ে ধরা পড়েছে, আর বিশেষ কেউ বোধহয় ধরা পড়েনি। জানতে চাওয়া হলো আমাদের প্রধান ঘাঁটি কোথায়, অস্ত্রশস্ত্রের পরিমাণ এবং অবস্থান। জবাব না পেয়ে শুরু হলো টর্চার। প্রথমে চাবুক, তারপর জ্বলন্ত বিড়ির ছ্যাঁকা ইত্যাদি। ক্রমশই বিভৎসতা বাড়তে থাকলো। মাথার চুল ধরে ঝুলিয়ে চাবুক। কোনো দিন এক মুঠো চুল ছিঁড়ে মাটিতে থুবড়ে পড়ি, দাঁতে দাঁত চেপে চুপ করে থাকি। সোমেশ্বরের চেহারা দেখে শিউরে উঠি। সোমেশ্বর আমাকে দেখে। এরপর আমাদের আলাদা করে দেওয়া হলো, শুধু যাতায়াতের পথে দেখা হয়। নিশ্চুপ একে অপরের দিকে চোখ রেখে সরিয়ে নেই। একদিন অজ্ঞান হবার পূর্ব মুহূর্তে তোমাদের ঘাঁটি কোথায়? এর উত্তরে দাঁতে দাঁত চেপে বললাম, ও মূর্খ না, লোকগুলোকে খেলিয়ে নেব। এরপরের জবাব ভেবে রেখেছি,
তাহলে প্রধান ঘাঁটি সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু পরবর্তী জবাবদিহির সম্মুখীন হতে হলো না। টর্চারের মাত্রা দ্রুত কমে এলো। আমাদের চিকিৎসা শুরু হলো একটু একটু করে। একদিন প্রস্তাব দেওয়া হলো, আমাকে ছেড়ে দেওয়া হবে, চাকরি পেয়ে যাব, দলের সাথে মিশতে পারবো, শুধু মাঝে মাঝে খোঁজ খবর দিতে হবে গোপন, আমার নিরাপত্তার দিকে নজর থাকবে, অর্থাৎ ইনফর্মার বা টিকটিকি। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এরও বেশ কিছুদিন পর একদিন সত্যি সত্যি মুক্তি পেলাম। শর্ত হলো 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে, 5 বছরের মধ্যে ফিরতে পারবো না। যেখানেই থাকি প্রতি সপ্তাহে নিকটবর্তী থানায় যোগাযোগ করতে হবে, যে কোনো রকম রাজনীতি বা সন্ত্রাসবাদের থেকে দূরে থাকতে হবে, ইত্যাদি একগাদা করা চলবে এবং করা চলবে না ফিরিস্তি সহ। সোমেশ্বর ছাড়া পেল না। জানতে পারলাম আমাদের বিপ্লব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মিহিরদা ধরা পড়েছে। আমাদের প্রধান ঘাঁটি এবং অস্ত্র শস্ত্র থানার ইন্সপেক্টরদের হেফাজতে। বাড়ি ছাড়ার আগের মুহূর্তে জানতে পারি আমার স্বীকারোক্তির আগের দিন আমাদের প্রধান ঘাঁটির আশেপাশে দুজন টিকটিকিকে ঘোরাফেরা করতে দেখা গেছে। একজনকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিপদের গুরুত্ব বুঝতে পেরে রাতারাতি প্রধান ঘাঁটি সরিয়ে ফেলা হয় কবরখানায়। হায় হায়, শেষ পর্যন্ত কবরখানাতে? কারণ হাতে সময় ছিল না, এবং কাছাকাছির মধ্যে একমাত্র কবরখানায় ছিল লুকিয়ে পড়ার মতো জায়গা। মিহিরদা অস্ত্রশস্ত্র এবং কয়েকজন সঙ্গী নিয়ে লুকিয়ে পড়েন। এরপরই আমার স্বীকারোক্তি। কবরখানায় হানা এবং থানার লোক ও কিছু আমাদের লোক হতাহত, মিহিরদা ধৃত, ইত্যাদি ইত্যাদি। এরপর আমার জীবনে যা যা ঘটে তার সংক্ষিপ্ত বিবরণ হলো: 5 বছর আমার অজ্ঞাতবাস, ফিরে এসে চাকরি, বিবাহ, 3 বছরের দাম্পত্য জীবন ও নয়নের মৃত্যু। কিন্তু এতে আমার কি দোষ ছিল? আমি জানি সোমেশ্বর আমাকে সন্দেহ করেছে, আমার উপর টর্চার কমে আসা, তারপর আমার চিকিৎসা শুরু ইত্যাদি ও ভালো চোখে দেখেনি। মুক্তি পাওয়ার পর আমি ওর চোখে ঘৃণার ঝলক দেখতে পেয়েছি। তখনও কিছু বুঝিনি। সমস্ত ঘটনা জানবার পর বেশ বুঝতে পেরেছি। মিহিরদার সাথে কি ওর কথা বলার সুযোগ হয়েছে? মিহিরদাও কি আমায় বিশ্বাসঘাতক ভাবেন? জানি না, জানবার সুযোগ নেই। সোমেশ্বরের সন্দেহের তালিকায় 1 নম্বরে আমিই কেন? সেটা বুঝতে বুদ্ধি খরচ করবার কোনো প্রয়োজন হয় না। সব ঘটনা মিলিয়ে দেখলে সন্দেহটা আমার দিকেই আসে। বেশ কিছুদিন পর খবর পেয়েছি মেদিনীপুর জেলে কিছু সন্ত্রাসবাদীকে গুম খুন করা হয়েছে। এর মধ্যে নাকি একজন আমাদের বিপ্লবের সদস্য। মিহিরদা নাকি সোমেশ্বর জানি না, জানবার কোনো উপায় নেই। এরপর একদিন খবর পেলাম মেদিনীপুর জেল থেকে 27 অক্টোবর কিছু সন্ত্রাসবাদী পালাতে সক্ষম হয়েছে। ওর মধ্যে আমাদের বিপ্লবের অপরজন ছিল নাকি তাও জানবার সুযোগ পাইনি কখনো। তবে এইটুকু জানি যে মিহিরদা বা সোমেশ্বর যদি বেঁচে থাকে তবে বিশ্বাসঘাতককে একদিন শেষ করার আপ্রাণ চেষ্টা করবেই। কে আমার সম্ভাব্য খুনি হতে পারে? সোমেশ্বর নাকি মিহিরদা নাকি অন্য কেউ? আমাকে এই রহস্যের কিনারা করতেই হবে। চকিতে একটা ঘটনা মনে পড়ে গেল। নয়ন খুন হবার 2 দিন আগে বিকেল বেলা আমি অফিসের একটা কাজে বিশেষ ব্যস্ত। হঠাৎ ফোনটা বেজে ওঠে। বিরক্ত মুখে ফোনটা তুললাম। ইয়েস, ব্যানার্জি স্পিকিং। একটা চাপা হাসির আভাস পাওয়া গেল। কি খবর? ভালো? কে বলছেন? ঠিক চিনতে পারলাম না। শীঘ্রই চিনতে পারবে। একটা চাপা গম্ভীর স্বর উত্তর দিল। গলার স্বর অচেনা। হোয়াট ইউ মিন? এই মাসেই আমাদের দেখা হবে। বিদায়। এই কানেকশনটা যেমন হঠাৎ লেগেছিল
তেমনি হঠাৎ কেটে গেল। এর 2 দিন পর নয়ন খুন হলো, অর্থাৎ 27 অক্টোবর তারিখে সন্ত্রাসবাদীদের জেল থেকে পলায়ন, 29 অক্টোবর ভৌতিক ফোন এবং 31 অক্টোবর রাতে খুন হলো নয়নতারা। ইন্সপেক্টর এসে পড়লে আমি জানি আমাকে আবার যেতে হবে কারার আড়ালে। সেটা আমি হতে দিতে পারি না। কাজেই ইন্সপেক্টর আসার আগেই আমাকে পালাতে হবে, না হলে নয়নের খুনিকে আমি ধরব কি করে? এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখক দীপঙ্কর সাহার কলমে হত্যা ও তারপর। গল্পের সূত্রধর আমি ধ্রুব, কথকের ভূমিকায় অভয়, নয়নতারার ভূমিকায় রাখি, অজ্ঞাত ব্যক্তির ভূমিকায় মিলন, পোস্টার ডিজাইনে প্রলয়, সাউন্ড এডিটিং ও মিক্সিংয়ে প্রলয় এবং শুভম। সমগ্র পর্বটি পরিচালনা করেছে ধ্রুবজ্যোতি বিশ্বাস। গল্পটি শেষ অবধি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সপ্তাহে ঠিক এই সময় এই রকম আরও একটি গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আর হ্যাঁ, আজকে আমাদের এই বিশেষ উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।